মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। একই সাথে শোক প্রকাশ করেছে সেনাবাহিনী। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোকও জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সকালে শিশুটির আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শিশুটির ব্রেনও কাজ করছিল না, রক্তচাপ ও অক্সিজেনের স্তর কমে গিয়েছিল। এরই মধ্যে শিশুটির শরীরে লবণের পরিমাণেও ভারসাম্যহীনতা তৈরি হয়। লবণের চাপ কমাতে ডায়ালিসিস করা হয় বলে জানান সিএমএইচের চিকিৎসকরা। বুধবার সকাল ও রাতে মিলে শিশুটির 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজ ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব। এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন অ্যান্টোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া লাখো রোহিঙ্গা নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। বিষয়টি নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট, আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। শনিবার ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একই দিন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সচিবালয়ের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে 10ম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শিক্ষকদের আইনজীবী বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ে সন্তোষ জানিয়েছেন রেডকারী প্রধান শিক্ষকরা। ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারও 12তম গ্রেডে। তো এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে। এটা একটা সম্মানের ব্যাপার এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেছেন, চিকিৎসক সহ স্বাস্থ্যের সকল পদের শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার যে কোনো শাখায় মান রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। আরও জানান, বেসরকারি হাসপাতালের ডাক্তার সহ অন্যদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য সংক্রান্ত কমিশনের প্রতিবেদনের আলোকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার আশাবাদও ব্যক্ত করেন ডক্টর সাইদুর রহমান। আমরা চিকিৎসা শিক্ষার সকল শাখায় মানের বিষয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করতে রাজি নই। আমরা মনে করি যে আমাদের এই শক্ত অবস্থানের ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে এই মেসেজটি জানাতে চাই যে আসলে এই মান রক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থানের কারণে যদি কোনো আঞ্চলিক, কোনো পেশাগত, কোনো গোষ্ঠীগত বা কোনো ব্যক্তিগত কারো কোনো সমস্যা হয়, দয়া করে সাধারণ মানুষ এবং এই দেশের স্বাস্থ্য খাতের আগামী দিনের কথা ভেবে আপনারা এই স্বল্পমেয়াদী কষ্টগুলো বা অসুবিধাগুলো মেনে নেবেন। জামাতে ইসলামী আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিনের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জানান, বাংলাদেশের রাশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে জামাত। এছাড়া জাতীয় নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান নায়েবে আমির। সাথে সবসময় যোগাযোগ ছিল, কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডর প্রথমবার জামাত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 300 বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ সকাল থেকেই আদালতের রায় শুনতে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন জামিন না পাওয়া 3 শতাধিক সাবেক বিডিআর সদস্যের স্বজনরা। গত 10 ফেব্রুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের 300 সদস্যদের করা জামিন আবেদনের ওপর শুনানি হয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পান 168 বিডিআর সদস্য। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় 250 জন। মামলায় 1344 জন আসামির মধ্যে এই পর্যন্ত 285 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে 2 ঘন্টার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আগামী মঙ্গলবারের মধ্যে সরকার এনআইডি আইন বাতিল না করলে বুধবার সারা দেশে 9টা থেকে 12টা পর্যন্ত অর্থ দিবস অপারেশনাল হল্ট ঘোষণা করা হবে বলে জানান ইসির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। কমিশনের অথবা কারোর কোনো অথরিটি নাই ভোটারের কনসেন্ট ছাড়া, এই 12 কোটি ভোটারের কনসেন্ট ছাড়া এই কাস্টোডিয়ান থেকে অন্য কাস্টোডিয়ানে নিতে চাইলে অবশ্যই সে ভোটারদের একটা কনসেন্ট লাগবে। আমরা তাদের সকল ব্যক্তিগত তথ্যের আমরা হেফাজতকারী, সুতরাং আমরা এই তথ্য অন্য কাউকে দিতে পারি না। যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। আমরা কারো বিরোধিতা করতেছি না, কারো ক্ষতি করতেছি না। আমরা চাচ্ছি আমাদের যে 13 কোটি ভোটার আছে প্লাস আরো যে ডাটা আছে সেই ডাটা নিশ্চয়তা যাচ্ছি, নিরাপত্তা যাচ্ছি। চিকিৎসক না থাকায় রোগী ভর্তি সহ আন্তঃবিভাগীয় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বরগুনার বেতাগী হাসপাতালে। বিভিন্ন সময় হাসপাতালটিতে চিকিৎসক পদায়ন করা হলেও তারা যোগ না দেয় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। হাসপাতালটিতে চিকিৎসারত রোগীদের ছাড়পত্র দেওয়া হচ্ছে অন্যত্র চিকিৎসা করানোর জন্য। সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগীরা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
বেতাগী উপজেলা 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য 34 জন চিকিৎসকের পদ রয়েছে। হাসপাতালটিতে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া রয়েছেন একজন ডেন্টাল চিকিৎসক। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হাসপাতালটির আন্তঃবিভাগের ভর্তি সহ সকল কার্যক্রম সম্প্রতি বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। হাসপাতাল তো শুধু একজন দিয়ে চলে না, আমাদের আউটডোর চালার লাগে, ইনডোর চালার লাগে, মর্নিং ইভিনিং নাইট করার ব্যবস্থা করার লাগে, রাউন্ডের ব্যাপার আছে, ইমার্জেন্সি লাগে মর্নিং ইভিনিং নাইট, এটা সম্পূর্ণ কিছু শেষ হয়ে গেছে। এখন যে অবস্থা চাইনি ইনডোরটা আমাদের বন্ধ রাখতে হইতেছে। আমার হচ্ছে বরিশাল বিভাগের সম্মানিত ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলছি, উনি বলছে যে এখন হলো লোকালি তুমি যা করার করো। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীরা। তাদেরকে অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য দেয়া হচ্ছে ছাড়পত্র। এছাড়া নতুন চিকিৎসা নিতে আসা ভর্তিযোগ্য রোগীদের বলা হচ্ছে অন্যত্র চিকিৎসা নিতে। ডাক্তার এখন একজন আইসে, হে যাতে ঔষধ লিখে টিকে দিলে তো বাড়ি যেই করো আর কি করো, বলছে তোমরা যেখানে ওইখান থেকে চিকিৎসা নিয়ে যাও না। আমরা কই যাবো, কি চিকিৎসা চলছে না চলছে কোনো এনপত্র ছাড়পত্র পাই নাই। আর এখানে আমরা থাকবো না, সোজা যাইতে হইব, আমরা মনে করেন ফার্মেসিতে চিকিৎসা করব। চিকিৎসক সংকটে বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটিতে গত বছর ডিসেম্বর মাসে ডাক্তার তারিন খান ও মানা সায়ন্তা ঘোষকে পদায়ন করা হয়, তবে তারা এখনও কর্মস্থলে যোগদান করেননি। একই রকম গত ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ মনিরুজ্জামান ও ডাক্তার রবীন্দ্রনাথকে পদায়ন করা হয় হাসপাতালটিতে। কর্মস্থলে যোগ দেননি তারাও। কর্মস্থলে যোগদান না করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা জয়েন করেন না, যারা এরকম অধ্যত্ব প্রকাশ করেন আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যারের, ডিজি হেলথ ডিরেক্টর অ্যাডমিন স্যারের এই আদেশ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী যেন একটা এইসব আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসক পদায়নের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। শিল্পখাত অস্থিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত। তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম। কিভাবে সমাজে স্থিরতা আসবে, কিভাবে দেশ একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাবে সে বিষয়ে কাজ করতে দিতে হবে। পুলিশ মানুষের শত্রু নয়। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশের 2 ইউনিটের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। উচ্চাভিলাষ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য যিনি অন্যায় করেছেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বলেও জানান আইজিপি। তো আমরা জেলা পুলিশ গাজীপুর, যেমন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তাদের অবশ্যই বিশেষ ব্যবস্থা থাকে, অবশ্যই থাকবে, এবং তাদের মানুষের সম্পত্তি এবং বাসাবাড়ি রক্ষার জন্য চুরি ছিনতাই ডাকাতির কাছ থেকে অবশ্যই সারা দেশেই থাকবে। আমরা তারপরেও প্রত্যেকে যারা বাড়িঘর তালা দিয়ে বাইরে যাচ্ছেন তারাও সতর্ক থাকবেন, সমস্ত প্রিকশন নিয়ে যাবেন, কিন্তু পুলিশের ব্যবস্থা অবশ্যই থাকবে। পঞ্চগড় সদরের উত্তর দর্জিপাড়া এলাকায় 3 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী শরীফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করলে রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। বিষয়টি জানার পর স্থানীয় বিক্ষুব্ধদের সদর থানায় ভিড় করতে দেখা গেছে। একই সাথে ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাতেই পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি শরীফুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিম আমাদের সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা আসামির জিজ্ঞাসাবাদ করছি, পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং আসামির জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে বিষয়ে আমরা সাক্ষী প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে। চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাস চাপায় ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় চট্টগ্রামগামী পূরবী বাসটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার 4 যাত্রীর মধ্যে ভাই বোন ও অটোরিকশা চালক নিহত এবং কাজী ফামিদা ওয়াসমা তুসিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত ওই শিক্ষার্থীকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাঁশ বেতের তৈরি হস্তশিল্প কর্মসংস্থান তৈরির পাশাপাশি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হওয়ায় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন এলাকাবাসী। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন মিফতা গালিব। 90 দশকে দেশের কুটির শিল্প বিশ্বব্যাপী সমাদৃত হলেও বর্তমানে এই শিল্প যেন মৃতপ্রায়। কিন্তু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণি, প্রয়োগজানি ও কোপাখি গ্রামের কারুশিল্পী নুরনবী ও সুমন মিয়ার তৈরি বাঁশ বেতের তৈরি হস্তশিল্প শত বছরের পুরনো ঐতিহ্যে নিয়ে গিয়েছে। বাঁশ বেতের তৈরি এসব হস্তশিল্প গ্রামের অধিকাংশ লোকজনেরই প্রধান পেশা হয়ে উঠেছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান তারা। বছর ধরে কাজ করি, কাজ করে সংসারে ভালোই চলতেছে। এই জায়গায় যা বেতন পাই ওই জায়গা দিয়ে মা বাবাকে সাহায্য করি, সংসারের পাশাপাশি এই কাজগুলো করি। বর্তমানে বাস্কেট, হাতের তৈরি ল্যাম্পসেট, প্লেসমেট, মোড়া, ট্রে, ফুলের ঝুড়ি, টিস্যু, গয়নার বক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার ঝুড়ি সহ তৈরি শৌখিন এসব পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের 10 থেকে 12টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলেও বা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমরা মাল সেল করি, বা বিভিন্ন শোরুম, বিভিন্ন ইভেন্টের কাজ, বিভিন্ন রেস্টুরেন্ট সাজানোর, এগুলো সমস্ত কিছু আমরা মোটামুটি কাজ করি। এমন কুটির শিল্পে সরকারি সহযোগিতা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি রক্ষা হবে ঐতিহ্য, এমনটাই মনে করেন স্থানীয়রা। আধুনিক টেকনোলজি যেটা আছে, যেটা দেশের বাইরে যারা করে এই হস্তশিল্পের কাজ, ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, ওরা যেভাবে কাজ করে কিছু মেশিনারি ছোঁয়া, এইগুলো যদি আমাদের আইনে দিত সরকারিভাবে বা ফ্রিভাবে যদি আইনে দিত, তাহলে আমাদের এই জনগোষ্ঠীর জন্য একটু উপকার হতো। মিফতা গালিব, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব কুষ্টিয়ার লালন উৎসবের খবর দিয়ে। রমজানের কারণে এবারের লালন স্বর্ণোৎসব হবে স্বল্প পরিসরে। দোল পূর্ণিমার তিথি ধরে আজ শুরু হয় অনুষ্ঠানে আজই শেষ হবে। আখড়াবাড়ি মাঠে নেই কোনো বাউল মেলা, নেই সঙ্গীতানুষ্ঠান, নেই আগের মতো দর্শনার্থী ভক্ত সাধুদের ভিড়। রীতি অনুযায়ী নিজ উদ্যোগে পূর্ণ সেবা নেবেন অনুসারীরা। জেলা প্রশাসন বলছে অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নেই। কুষ্টিয়া থেকে আব্দুর রাজ্জাক বাছুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রায় 200 বছর আগে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় চৈত্রের দোল পূর্ণিমা তিথিতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ভক্তদের খাঁটি করে গড়ে তুলতে কুষ্টিয়ার ছেউরিয়ায় নিজের এই আখড়াবাড়িতে সাধুসঙ্গ হতো। আমারই শূন্যের উপর প্রস্তাব করে 1297 বঙ্গাব্দে মরমী সাধক লালন ফকিরের মৃত্যুর পর থেকে লালন স্মরণ উৎসব নামে ওই উৎসব চালিয়ে আসছেন তার ভক্তরা। আধ্যাত্মিক জগতের মহাগুরু লালনকে স্মরণ করে অজানাকে জানতে, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দিনক্ষণ ঠিক রেখে দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এই উৎসবে এসে যোগ দেন। তবে এবার পবিত্র রমজানের মধ্যে লালন উৎসব স্বল্প পরিসরে হওয়ায় সাধু ভক্তদের উপস্থিতি কম। বাউল মেলা, সঙ্গীতানুষ্ঠান না থাকায় তেমন কোনো দর্শনার্থীও নেই। এই গুণের দ্বারে যাকে এই দমে টান দেওয়া যায়, প্রভুর এই রূপখানা তার ভিতরে ছবিখানা দেখা যায়। হ্যাঁ, তাই ওই চরণেই আমরা ভক্তিটা রাখি। বাপ দর্শনার্থীদের 10টা কথা ভাঙ্গাচুরা হলে ওখান থেকে কিছু জ্ঞান আসে, ওই জ্ঞানে আমাদের কিছু চলতে হবে। চাওয়া পাওয়ার অনেক কিছু আছে এবং আল্লাহর কাছেও আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। এই বাংলাদেশ যেন সূক্ষ্মভাবে চলতে পারে এবং আমরা এই কামনা করে সবার জন্য দোয়া করি। একাডেমির আনুষ্ঠানিকতা শেষ হলেও পরদিন 14 মার্চ দুপুরে পূর্ণসেবা গ্রহণ করে তারা আখড়াবাড়ি ছেড়ে যাবেন। লালন একাডেমি 13 মার্চ বেলা 3টায় আখড়াবাড়িতে একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষ করবে লালন স্মরণ উৎসব। 3 দিনের জায়গায় এবার একদিন হচ্ছে, আশা করি খুব ভালো একটা আয়োজনের মধ্যে দিয়ে হবে। লালন শাহর গান টিভিতে দেখছি, তেমন কিছু জানি না, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। লালন উৎসব নিয়ে কোনো আশঙ্কা নেই। সাধু ভক্তদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিদেশি দর্শনার্থীদের জন্য আমরা বলেছি যে তাদের সিকিউরিটির জন্য ওনারা ইভেন পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে একমত হয়েছেন যে ওনারা যদি আমাদের এখানে রাতের বেলায় থাকে কোথাও, সেগুলো আমরা নজরদারিতে রাখবো। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আশেপাশে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ইউনিফর্মধারী 150 জন, একই সাথে র্যাব এবং আর্মির ফোর্সও থাকবে।
অন্যদিকে আমাদের ডিবি পুলিশ কাজ করবে। আগামী উৎসবে একতারা দোতারা আর ঢোলবাঁশির সুরে আধ্যাত্মিক গানে প্রকম্পিত হয়ে উঠবে লালন আখড়াবাড়ি, এমনটাই প্রত্যাশা লালন ভক্তদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।